সমস্ত প্রমাণ রাজরিতের হাতে তুলে দিয়ে সৃঞ্জয়ীকে ঠাসিয়ে চড় মারলো বিদ্যা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে সৃঞ্জয়ী বিদ্যাকে বলছে যে তোমার কিছু শাড়ি টাড়ি রয়েছে, বুঝলে তো, সেগুলো আমি পাঠিয়ে দেবো তোমার বিয়েতে প্রণামী হিসাবে। অবশ্য তুমি যদি বিয়ে টিয়ে করো, তোমার তো আবার আজকে রাজরিত, কালকে আবার ওই ওই সেই ছেলেটা তোমার এক্স। তবে আমি জানি না ওই লোকটা কে। বিদ্যা তো এবার রেগে গেছে, সৃঞ্জয়ের কাছে গিয়ে বলছে যে আপনি মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন, জানেন তো। বিদ্যা তো এবার রেগে মেগে রাজজিৎকে ফোন করেছে, রাজজিৎকে ফোন করে রাজজিৎ তো এবার ফোনটা তুলেছে। বিদ্যা তো এবার রাজজিৎকে বলছে যে সরি, আপনাকে আমি ফোন করলাম, কিন্তু আমি এই ফোনটা করতে চাইনি। আপনার বাবা আর আপনার কাকি এসে আমাকে বাড়ি বয়ে অপমান করছে। ওনারা এক গাদা গয়না নিয়ে এসেছে ফেরত দিয়ে যাওয়ার জন্য। রাজজিৎ তখন বলছে যে আমি পাঠিয়েছি ওই গয়নাগুলো। বিদ্যা তখন তো অবাক, বলছে রাজজিৎ। রাজজিৎ তখন বলছে যে হ্যাঁ, আমি নিজে চোখে যা দেখেছি। বিদ্যা তো এবার রেগে মেগে বলছে যে কি দেখেছেন, বলুন আপনি কি দেখেছেন, আমি না সত্যি বুঝতে পারছি না আপনি কি দেখেছেনটা কি। রাজজিৎ তখন বিদ্যাকে বলছে যে পুরো কোর্ট দেখেছে, কিন্তু সে যাই হোক, ওইসব কথা বাদ দাও। আমরা এখন সমান্তরাল হয়ে গেছি, আমাদের দুজনের মধ্যে আর কোনোদিনও মিল হবে না। যাই হোক, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলেই তো রাজজিৎ ফোনটা কেটে দেয়। রাজদেববাবু তো এবার সবটা শুনে বিদ্যাকে বলছে যে চলি তাহলে। বিদ্যা তো এবার সরাসরি রাজদেববাবুকে বলছে যে অতিথি এসেছেন, একটু না হয় চা খেয়ে যান। রাজদেববাবু তখন বলছে যে ওরকম সস্তার চা আমরা খাই না, আর আপনার ওইটুকু স্যালারিতে আপনি কি বা আমাদের চা খাওয়াবেন। আমাদের ক্লাসটা একটু অন্যরকম। বিদ্যা তখন বলছে যে হ্যাঁ, আমারও ক্লাসটা কিন্তু অন্যরকম, ওটা ক্লাস রুম। ওখানে কিন্তু ছাত্রছাত্রীদের বলা হয় যে হাতে শুধুমাত্র পুস্তক আর বিদ্যা নয়, হাতে কখনো কখনো বেদও তুলে নিতে হয়, কখনো কখনো শিক্ষা দেওয়ার জন্য। রাজদেববাবু তো এবার চিৎকার করে ওঠে, বলছে বিদ্যা, আমি কিন্তু আপনার স্টুডেন্ট নই। বিদ্যা তখন বলছে যে ভাগ্যিস আপনি আমার স্টুডেন্ট নন, তা না হলে আমার লজ্জিত হতে হতো যে একজন শ্বশুরমশাই হয়ে তার পুত্রবধূর নামে কেচ্ছা করা আর পুত্রবধূর চরিত্র নিয়ে কটাক্ষ করা, এটা একদম এক্সপেক্টেড নয়। সৃঞ্জয়ী তখন বিদ্যাকে বলছে বড় বড় জ্ঞান দিও না তো, ঘরে একটা বর রেখে বাইরে অন্য পুরুষের সঙ্গে। বিদ্যা তো এবার রেগে যায়, সৃঞ্জয়ীর কাছে গিয়ে বলছে যে সৃঞ্জয়ী, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। সৃঞ্জয়ী তখন বলছে যে আরে নিজের আগে চরিত্রটা ঠিক করো, আর আমাকে একদম ল্যাঙ্গুয়েজ শেখাতে এসো না, তোমার তো সাবজেক্ট বায়োলজি, তাই প্লিজ আমাকে ল্যাঙ্গুয়েজ শেখাতে এসো না। সব বলে সৃঞ্জয়ী তো এবার রাজদেববাবুর সঙ্গে ওখান থেকে চলে যায়। ঠিক তখনই তো পঙ্কজবাবু এবার বিদ্যার ফোনে ফোন করেছে, বিদ্যাকে বলছে যে একটা ট্রেস পেয়েছি। বিদ্যা তো এবার অবাক, বলছে কিসের ট্রেস পেয়েছেন। পঙ্কজবাবু তখন বলছে যে এই গাড়িটা কার। বিদ্যা তখন বলছে যে এই গাড়িটা কার। পঙ্কজবাবু তখন বলছে যে এর পুরো ডিটেলসটা আমি বের করে আপনাকে জানিয়ে দিচ্ছি। বিদ্যা তখন এদিক দিয়ে বলছে যে আরেকটা বড়বাবু, আরেকটা কথা আমি আপনাকে বলে দিই, ওই যে যাকে আপনি খুঁজে পাবেন না, একবার ট্রেসটা পেলে তার পায়ে একবার জুতো গলিয়ে দেখুন। পঙ্কজবাবু তো অবাক, বলছে জুতো। বিদ্যা তখন বলছে হ্যাঁ, ওর পায়ে জুতো গলালেই আমি আসল কালপিটকে ধরতে পারবো। পঙ্কজবাবু তো এবার অবাক, বলছে আমি সত্যি কিছু বুঝতে পারছি না। বিদ্যা তখন বলছে যে বড়বাবু, আমি আপনাকে ঠিক সময় মতন বোঝাবো, একটা জুতো আর দামি পারফিউম আর একটা দামি গাড়ি, আর তারপর একটা ফ্লাওয়ার বুকে আর একটা আংটি, এই কটা জিনিস দিয়ে পুরোপুরি সম্পর্কটাকে ভেঙে দেওয়া যায়। বিশ্বাসটা না বড় ঠুনকো হয়ে গেছে বড়বাবু, এই বলেই তো বিদ্যা ফোনটা কেটে দেয়। অপরদিকে দেখা যাচ্ছে রাজরিত তো খুব কষ্ট পাচ্ছে, ঘরে বসে বসে বিদ্যার ফটোটা সামনে নিয়ে দেখছে রাজরিত। অপরদিকে তো বিদ্যাও তো খুব কষ্ট পাচ্ছে, বিদ্যা একটা জায়গায় বসে খুব কান্নাকাটি করছে। অন্যদিকে রাজরিতের কাছে তো প্রীতি এসেছে। প্রীতি আসতেই রাজরিত তো চোখের জল টল মুছে নিয়েছে, বিদ্যার ফটোটা লুকিয়ে ফেলে। প্রীতি তখনই রাজরিতকে বলছে যে দাদা ভাই, তুই কি চোখের জল লুকাচ্ছিস? তুই যখন এতটা বিদ্যা বৌদিকে ভালোবাসিস, তাহলে এসব কি হচ্ছে বলতো। রাজজিৎ তখন বলছে যে তোর বৌদি এখন আমাকে আর ভালোবাসে না, ওর জীবনে অন্য কেউ চলে এসেছে। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়, রাজজিৎ তো একার মধ্যে একা সেই বসে আছে। ঠিক তখনই রাজজিতের ফোনে একটা নতুন নাম্বার থেকে ফোন আসে। রাজজিৎ এবার ফোনটা তুলেছে, লোকটা ফোনটা তুলেই বলছে যে আমি কনিষ্ক চট্টোপাধ্যায় বলছি, আর আমি নিশ্চয়ই রাজজিৎ চ্যাটার্জির সঙ্গে কথা বলছি। রাজজিৎ তখন বলছে যে হ্যাঁ বলুন, আপনি কে। লোকটা তখন রাজজিৎকে বলছে যে বিদ্যার বিয়ে কি আপনার সঙ্গে হয়েছিল। রাজজিৎ তখন বলছে যে হ্যাঁ। লোকটা তখন বলছে যে আমি বিদেশে ছিলাম, আমি একটা বড় ভুল করে ফেলেছিলাম। এই সময় বিদ্যার সঙ্গে আমার একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, অভিমান হয় বিদ্যা, বা বিদ্যা আমাকে ভুল বোঝে। তারপরই বোধ হয় আপনি বিদ্যার পেছনে খুব করে পড়েছিলেন, ওর ভালোবাসা পাওয়ার জন্য উতলা হয়ে পড়েছিলেন। রাজজিৎ এবার রেগে মেগে বলছে যে আপনি কে বলছেন। লোকটা তখন মিথ্যে কথা বলে, বলছে যে ওর ভালোবাসা।
রাজজিৎ তো এবার কথাটা শুনেই অবাক, লোকটাকে বলছে যে তার মানে কালকে রাতে আপনি ওর ঘরে? তখন লোকটা বানিয়ে বানিয়ে বলছে যে হ্যাঁ, আমি তো রোজ রাতেই ওর বাড়িতে যাই। রাজজিৎ তো শুনেই অবাক, বলছে যে কি, আপনি রোজ রাতে যান? লোকটা তখন বলছে যে হ্যাঁ, আমরা দুজন দুজনকে ভালোবাসি তো। আর ওর ডিভোর্সের খবরটা শুনে তো আমি ওকে ফুলের বুফেও পাঠিয়েছিলাম। ইনফ্যাক্ট ওকে আমি ডায়মন্ড রিংও পর্যন্ত পাঠিয়েছিলাম, ডায়মন্ড রিং, বুঝলেন তো? ওর না ডায়মন্ড খুব পছন্দ। রাজজিৎ তখন বলছে যে আমি জানতাম ওর খুব রাজরিত পছন্দ। লোকটা তখন বলছে যে না না, ওর পছন্দ কবিকে। রাজজিৎ তখন রেগে মেগে বলছে যে আপনি কেন আমাকে ফোন করেছেন সেটা বলুন। লোকটা তখন রাজজিৎকে বলছে যে আমি জানি না আপনি ওর জন্য কতটা ভালোবাসা মনের কোণে পুষে রেখেছেন, তাই বলছি কি যে আপনি ভুলে যান ওকে। এখন মনে করুন না যে কয়েকদিনের একটা সম্পর্ক ছিল, সেটা ভেঙে গেছে, খামোকা শুধু কষ্ট পাবেন আপনি। আর আমিও তো ভালোবাসি, তাই জন্য আমি বুঝি যে ভালোবাসার কষ্টটা কতটা। আর যাই হোক, বিদ্যা আমাকে ভালোবাসে, আর আপনার সঙ্গে যে সম্পর্কে কি করে জড়ালো সেটা আমি বুঝতে পারছি না। হয়তো বিদ্যা এই কাজটা করেছে আমার ওপরে অভিমান করে বা কৃতজ্ঞতা বোধ থেকে। আপনি তো ওর জন্য অনেক জীবনে ঝুঁকিও নিয়েছেন শুনেছি, তাই না? রাজজিৎ তো রেগে মেগে বলছে যে আপনি কেন আমাকে ফোন করেছেন? লোকটা তখন বলছে যে আমি এটার জন্যই ফোন করেছি যে আপনাদের সম্পর্কটা শেষ হয়ে গেছে আর আমাদের সম্পর্ক শুরু হয়েছে। আর সামনে বিদ্যার জন্মদিনও রয়েছে, আর আমি সেটাতে বড় করে সেলিব্রেট করব। আপনি আসবেন কিন্তু। আপনাকে সামনাসামনি দেখার ইচ্ছেটা রইল কিন্তু আমার। রাজজিৎ তখন রেগে গিয়ে বলছে যে আমার কোনো ইচ্ছা নেই। রাজদাবাবু তো এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। রাজদাবাবু এবার ফোনটা রাজজিতের থেকে নিয়ে নেয়, বলছে দেখি তুমি কার সঙ্গে কথা বলছো। রাজদাবাবু তো এবার ফোনে বলছে যে আপনি কে বলছেন? লোকটা তখন বলছে যে আমি কবি বলছি। রাজদাবাবু তখন বলছে যে কে কবি, কোথাকার কবি? লোকটা তখন বলছে যে কনিষ্ক বিশ্বাস, বিদ্যার ভালোবাসা। রাজদেব বাবু তো এবার রেগে যায়, বলছে যে হোয়াট রাবিশ, বিদ্যা এত নিচে নেমে গেছে। লোকটা তখন বলছে যে মুখ সামলে কথা বলবেন, বিদ্যা একদম খারাপ নয়, বিদ্যা ভালো। ওর জীবনে কেউ নেই, কেউ নেই, শুধু আমি ছাড়া বিদ্যাকে কেউ বোঝেনি। সে যাই হোক, তা আপনি কে বলছেন? লোকটা তখন বলছে যে ওর শ্বশুর মশাই। লোকটা তখন চিৎকার করে বলছে যে না না, তুমি এক্স, আপনি এক্স হয়ে গেছেন। এখন আর নতুন করে আপনি আর কোনো সম্পর্কে জড়াবেন না, এখন শুধুমাত্র আমি ওর কবি আর ও আমার কবিতা। এই বলেই তো লোকটা ফোনটা রেখে দেয়। ঠিক তখনই দেখা যাচ্ছে যে লোকটার সামনে নিপুণ আর কপিল দাঁড়িয়ে রয়েছে। নিপুণ তো হাততালি দিয়ে বলছে যে দারুণ অ্যাক্টিং করেছেন, দারুণ। কপিল তখন বলছে যে হ্যাঁ, ফাটিয়ে অ্যাক্টিং করেছেন আপনি, একেবারে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, দাউ দাউ করে জ্বলছে ওই রাজজিতের মন। এদিকে দেখা যাচ্ছে সৃঞ্জয় তো এবার নিপুণকে আস্তে আস্তে করে ফোন করেছে। নিপুণকে ফোন করে বলছে যে একদম খুব ভালো সময় রাজজিৎকে ফোন করেছো, ওদের সম্পর্কটা এবার পুরোপুরি শেষ। এর মানে পুরো পরিষ্কার যে এই সব কিছুর মাস্টার মাইন্ড হচ্ছে সৃঞ্জয়। সৃঞ্জয় তো নিপুণকে আরও বলছে যে ওদের সম্পর্কটা না পুরো পচে গেছে, আর কোনো সম্পর্ক পচে গেলে সেটাকে কেটে ফেলে দিতে হয়। এরপর সৃঞ্জয় তো এবার ফোনটা কেটে দেয়। অন্যদিকে দেখা যাচ্ছে নিপুণ তো সেই লোকটাকে, যেই লোকটা ফোন করেছিল তাকে 5 লাখ টাকা দিয়ে দেয়, দিয়ে বলছে যে এতে 5 লাখ টাকা আছে, এবার বিদ্যা ব্যানার্জি পুরোপুরি শেষ। অপরদিকে দেখা যাচ্ছে বিদ্যা তো সরস্বতী ঠাকুরের পুজো করছে। পুজো করতে করতে ঠাকুরের সামনে একার মতন একা বলছে যে ছোটবেলাতে মা হারালাম, যেই মা আমাকে জন্ম দিয়েছিল, তারপর যেই মা আমাকে মানুষ করেছিল সেই মা মা হয়ে উঠতে পারলো না, ভীষণভাবে অবহেলার ছলে বড় হয়ে উঠলাম, তারপর নিজে টিউশন করে সেই টাকা দিয়ে পড়াশোনা শিখলাম। আমি জানি সব মেয়েকে লড়াই করতে হয়, কিন্তু লড়াই তো কোথাও না কোথাও গিয়ে শেষ হয় ঠাকুর। আমি জীবনের প্রথম যখন চাকরিটা পেয়েছিলাম তখন আমি সেই মিষ্টিটা নিয়ে বাবার কাছে গিয়েছিলাম, কিন্তু বাবা সেই মিষ্টিটা ছুঁড়ে ফেলে দিয়েছিল। উনি খুশি হননি কেন? কারণ ফাগুন ফাগুন খুব খারাপ রেজাল্ট করেছিল। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, আসল কালপ্রিট মানে সৃঞ্জয়ীকে কি বিদ্যা টানতে টানতে রাজজিতের সামনে নিয়ে আসতে পারবে ধরে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন।